গত প্রায় ২ সপ্তাহ ধরে যুদ্ধের দামামা বাজিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সহযোগীরা। অবশেষে মঙ্গলবার রাতে আঘাত এনেছে ভারত পাকিস্তানের পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাঞ্জাবের কিছু এলাকায়। আমরা লক্ষ্য করেছি যে ২ সপ্তাহ আগে পেহেলগামে একটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এই সন্ত্রাসী হামলার ঘটনাটির জন্য একপেশেভাবে নরেন্দ্র মোদী দায় চাপিয়ে দেন পাকিস্তানের ওপরে। আমরা জানি যে দীর্ঘদিন ধরে পাকিস্তানের অভ্যন্তরে ভারতের গোয়েন্দা সংস্থা আর ভারতের অভ্যন্তরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, এরকম অভিযোগ উভয় পক্ষের বিরুদ্ধে করে থাকে। কিন্তু ভারতের মিডিয়ায় যেহেতু 10 চক্রে ভগবান ভূত বা একই কথা 100 বার বলে সত্য প্রমাণের একটি প্রবণতা রয়েছে, সে কারণেই নরেন্দ্র মোদী একপেশেভাবে পেহেলগামের হামলার দায় চাপিয়ে দিলেন পাকিস্তানের অভ্যন্তরের সন্ত্রাসীদের উপরে এবং তার প্রেক্ষিতে প্রায় 2 সপ্তাহের প্রস্তুতি নিয়ে পাকিস্তানের উপরে আঘাত হানলেন। এখন এই আঘাতের পরে দেখা গেল যে তারা যে প্রিসিশনের কথা বলে থাকেন যে আমরা সন্ত্রাসীদের হামলা করতে যাচ্ছি, সন্ত্রাসী ঘাঁটিতে হামলা করতে যাচ্ছি, তা ঘটেনি। বরং দেখা গেল যে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, বেসামরিক মানুষের গৃহ, এইসব জায়গায় হামলা চলেছে এবং বেসামরিক প্রাণহানি ঘটেছে। এখন এই যে একটি যুদ্ধের পরিস্থিতি, এখানে পাকিস্তানও জবাব দিয়েছে এবং এই জবাব দিতে গিয়ে দেখা গেছে যে ভারতের অভ্যন্তরেও বেসামরিক প্রাণহানি ঘটেছে। এই যে যুদ্ধ বা যুদ্ধের দামামা, এর মধ্যে দিয়ে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ভারতে নরেন্দ্র মোদী যেটা করে থাকেন, তার প্রত্যেকটি নির্বাচনী ক্যাম্পেইনের আগে একটি করে সার্জিক্যাল অ্যাটাক পাকিস্তানে করে দেয়া বা একটি যুদ্ধের দামামা বাজানো, এটা করে বেশ সাফল্য অর্জন করে এসেছেন 11 বছর ধরে। এবং এবারও সামনে ভারতের কিছু রাজ্যে নির্বাচন রয়েছে, সুতরাং এই যুদ্ধের দামামা বাজিয়ে উনি হিন্দুত্ববাদী ভোট ব্যাংকে দোলা দিয়ে আবারও সাফল্য নিয়ে আসবেন, এটাই প্রত্যাশিত। অন্যদিকে আপনি জানেন যে ভারতের অভ্যন্তরে ওয়াকফ আইনটি সংস্কার করে ওয়াকফ স্টেটগুলোতে রাষ্ট্রের এক ধরনের আগ্রাসন বা ভবিষ্যতে দখলের জন্য উন্মুক্ত রাখার একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল এবং তার ফলে ভারতের অভ্যন্তরে বেশ আন্দোলন, প্রতিবাদ লক্ষ্য করা যাচ্ছিল। এখন এই যে পেহেলগাম হামলা ঘটে যাওয়া, তার প্রেক্ষিতে একপেশেভাবে যুদ্ধ চাপিয়ে দেয়া, এর মধ্যে দিয়ে ওই ওয়াকফ আইনের বিরুদ্ধে যে প্রতিবাদটি সেটি মোটামুটি ভাবে এখন স্তব্ধ হয়ে গেছে এবং মোটামুটি ভাবে ভারতের যে মেইন স্ট্রিম মিডিয়া, যেটিকে সবাই গদি মিডিয়া বলে, তারা বলা যায় যে এই যুদ্ধকে গত 2 সপ্তাহ ধরে উস্কানি দিয়েছে, তাপিত করেছে অন ক্যামেরা, এবং পৃথিবীর ইতিহাসে আর কোথাও বোধহয় এরকম ঘটনা ঘটেনি। যা হোক, এখন যেহেতু ইন্টারনেটের কারণে পুরো বিশ্ব সম্পর্কিত এবং মিডিয়া পুরো বিশ্বেই সচকিত, সে কারণে ভারতীয় মিডিয়ার এই যে একটি ন্যারেটিভ যে পাকিস্তানকে শিক্ষা দিতে হবে, পাকিস্তানি সন্ত্রাসবাদী, এই যে একটি একপেশে বলা যায় যে প্রচারণা বা প্রোপাগান্ডা, এটি আর খুব একটা হালে পানি পায়নি। কেননা পাকিস্তান কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছিল যে ভারত যে অভিযোগ করছে যে পেহেলগাম হামলার যে সন্ত্রাসীরা তারা পাকিস্তানের অভ্যন্তরস্থ কাশ্মীর থেকে গিয়েছে, তাহলে তারা তার প্রমাণ দিক। এবং এটি নিয়ে পশ্চিমা বিশ্ব মোটামুটি ভাবে তারা বলেছে যে হ্যাঁ, এরকম প্রমাণ ছাড়া তো আর কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। কিন্তু সেই প্রমাণের কোনো ধার না ধরে মোটামুটি ভাবে নরেন্দ্র মোদীকে তার এটাকে বলা যায় যে একটি মুখ রক্ষার যুদ্ধ উনি চাপিয়ে দিয়েছেন। এবং যে কারণে পশ্চিমা বিশ্বতেও কিন্তু দেখবেন না যে ভারতের মিডিয়া খুব একটা ক্রেডিবিলিটি পাচ্ছে বা তাদের প্রতি আর কোনো আস্থা কারো রয়েছে। একমাত্র ইসরায়েল ছাড়া আর কেউ ভারতের পাশে সেইভাবে দাঁড়িয়েছে এমনটা আমাদের চোখে পড়েনি। যে কারণে আমরা আবার পাকিস্তানের অভ্যন্তরে দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের সাধারণ মানুষ ভারত এবং ইসরায়েল এরা যে একই, যুথবদ্ধ এবং এদের উদ্দেশ্য যে একই রকম, সেটা নিয়ে আলাপ আলোচনা করছে। মানে ইসরায়েল যেভাবে প্যালেস্টাইনে গণহত্যা
অব্যাহত রেখেছে 1948 সাল থেকে, সেই নাগবা গণহত্যার মাধ্যমে। একইভাবে ভারতের মধ্যে এরকম একটি গণহত্যা মুসলিম অধ্যুষিত পাকিস্তানে চালানোর প্রচেষ্টা রয়েছে, এমনটা জনপরিসরে আলোচনা চলছে। এবং যেহেতু এই যুদ্ধের অপারেশনের নামও দেয়া হয়েছে অপারেশন সিন্ধু, এবং এটি মোটামুটি একটি ধর্মীয় চিহ্ন বা প্রতীককে সবার সামনে মেলে ধরে, সে কারণেই এটা নরেন্দ্র মোদীর পক্ষ থেকে যে একটি ধর্মযুদ্ধ তেমনটাই মনে করছে পাকিস্তানের অভ্যন্তরে সাধারণ মানুষ, যে কারণে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে। তবে আরো একটা ব্যাপার এখানে লক্ষণীয়, যে যুদ্ধের যে লাভালাভ বা বেনিফিশিয়ারি সাধারণত হয় কারা? ক্ষমতা কাঠামোর লোকেরা। তো একদিকে নরেন্দ্র মোদী এবং তার দলের লোকেরা তো এই যুদ্ধ পরিস্থিতি থেকে বেনিফিশিয়ারি হয়েছেনই, পাকিস্তানেও লক্ষ্য করা যাচ্ছে যে অপেক্ষাকৃত অজনপ্রিয় একটি সরকার ধীরে ধীরে একটু জনপ্রিয়তার মুখ দেখছে এই যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে। এমনকি পাকিস্তানের যে সেনাবাহিনী, সেও তার দীর্ঘদিনের যে হারিয়ে ফেলা জনপ্রিয়তা তাতে খানিকটা দোলা পেয়েছে। অন্যদিকে পাকিস্তানের সুপ্রিম কোর্টেও আমরা লক্ষ্য করলাম যে তারা খুব এই সুযোগটি কাজে লাগিয়ে সেই যে ইমরান খানের সমর্থকরা লাহোরে দেখা গিয়েছিল যে সেনানিবাসে হামলা চালিয়েছিলেন, তার বিচারিক প্রক্রিয়া, যেহেতু তারা বেসামরিক ব্যক্তি সে কারণে বেসামরিক আদালতে হতে হবে, এটাই যৌক্তিক। কিন্তু সুপ্রিম কোর্টে দেখা গেল যে ঠিকই এমন একটি আইন পাশ হয়ে গেল এই ডামাডোলের মধ্যে, যেখানে ওই যে অভিযুক্ত ব্যক্তিরা ইমরান খানের রাজনৈতিক দলের, তাদেরকে এখন সামরিক আদালতেও বিচার করা যাবে। তো এটাই মোটামুটি হয়। সাধারণ মানুষের লাভ তো কোনো যুদ্ধ থেকে হয় না। যুদ্ধ থেকে সাধারণত দেখা যায় যে ক্ষমতা কাঠামোর রাজপ্রাসাদে বসেই লোকজন লাভবান হয়। তবে আমরা আশা করছি যে নরেন্দ্র মোদীর মোটামুটি মুখ রক্ষা হয়ে গেছে, সুতরাং এই যুদ্ধ যদি এখানেই ক্ষান্ত দেন উনি, এবং এই যুদ্ধটি যদি ধীরে ধীরে স্তিমিত হয়ে আসে, তাহলে ভারত এবং পাকিস্তান উভয় দেশের সাধারণ মানুষই বেঁচে যাবেন, এমনটাই মনে হয়।